আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজকে মজার একটা কথা বলতে আপনাদের সামনে এসেছি বা মজার কিছু কথা। আমরা যারা চাকরির পিছনে ছুটি বা আপনারা যারা চাকরির পিছনে ছুটেন, আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা বিভিন্ন গ্রেডে চাকরির পিছনে ছুটেছেন বা ছুটতেছেন। কিন্তু সবারই লক্ষ্য থাকে নবম গ্রেডের চাকরিটা। যারা অন্তত অনার্স মাস্টার্স পড়েছেন বা যারা অনার্স কমপ্লিট করেছেন তাদের নবম গ্রেডের চাকরিটাই হচ্ছে আপনাদের লক্ষ্য। আমি মূলত আজকে যারা আপনারা উচ্চ ডিগ্রি অর্জন করেছেন তাদের নিয়েই কথা বলতে এসেছি। তো এই চাকরিটা পাওয়ার আগে অনেক সময় দেখা যায় আমরা অন্যান্য অনেক চাকরি অনেকে পেয়ে যান। যেমন ধরেন অনেকে প্রাইমারি চাকরি পাচ্ছেন। কেউ দেখা যাচ্ছে আপনার অফিস সহকারী বা দেখা যাচ্ছে অফিস সহায়ক বা বিভিন্ন ধরনের চাকরিগুলো পাচ্ছেন বিভিন্ন গ্রেডের। অর্থাৎ সেটা নবম গ্রেড না, অ্যাটলিস্ট বা দশম গ্রেড না, এর নিচে যে গ্রেডগুলো আছে সেইগুলা। কিন্তু এই চাকরি পাওয়ার পরে আপনারা আর পড়াশোনার প্রতি আপনাদের সেই যে মনোযোগ বা সেই যে উদ্যম এটা আর থাকে না। অনেক সময় দেখা যায় মানে মানুষ কোনো কিছু পেয়ে যাওয়ার পরে ভুলে যায় যে না আমার লক্ষ্য কি ছিল। আবার দেখা যায় অনেক সময় ইচ্ছা থাকলেও মানে স্বাদ থাকলেও সেই সাধ্য অর্থাৎ সেই সময়টা বা সুযোগটা সেটা হয়ে ওঠে না। বুঝতে পেরেছেন? এটা কিন্তু অনেক ক্ষেত্রে চূড়ান্ত যে লক্ষ্য অর্থাৎ আমাদের যে নবম গ্রেডে চাকরি পাওয়ার যে চূড়ান্ত লক্ষ্য সেটা হোক বিসিএস হোক ব্যাংক বা হোক নন ক্যাডার যেটাই হোক, সেই নবম গ্রেডে চাকরির যে লক্ষ্যটা সেটা আমরা সেখান থেকে বিচ্যুত হয়ে যাই। অর্থাৎ সেই পর্যন্ত আমাদের আর মনোবল থাকে না বা আমরা যেতেও চাই না। অনেক সময় মনে করি যে এখানেই তো বেশ আছি। আবার আমাদের মাঝখান থেকে যেসব মানুষ বা যেসব যারা চাকরিতে আসতেছেন এরা যারা দুর্নীতি করে, তো দুর্নীতি যারা করে তারা কিন্তু নবম গ্রেডে চাকরি তাদের লক্ষ্য না। তাদের লক্ষ্য হচ্ছে যে কোনো একটা ঢুকতে পারলে হয়, অ্যাটলিস্ট ঢুকতে পারলে আমি মোটামুটি মাশাল্লাহ সেখান থেকে মোটামুটি কামাই টু পাইস বা যেটাই বলেন এ কামাই করতে পারলে আমার জীবন সেটেল। এই যাদের লক্ষ্য তাদের জন্য আমার ভিডিও না। আমার ভিডিও তাদের জন্য যারা আপনার সত্যিকারের স্বপ্নের পিছনে ছুটতেছেন। তো এইটা যাদের সাথে হচ্ছে তারা কিন্তু আসলেই পিছিয়ে যান। বুঝছেন? মানে সবকিছুই কিন্তু ভালো মন্দ দিক আছে। অর্থাৎ দেখা যায় জীবনের শেষ বয়সে এসে অর্থাৎ আপনার চাকরির যে বয়সের লেভেলটা সেখানে আসার পরে একটা চাকরি পেয়ে গেলে সেখানে নিজেকে মানে বুঝ দেওয়া যায় যে না এটাই আমার কপালে ছিল, এটাই আমি পেয়েছি। কিন্তু আপনার বয়স আছে কিন্তু দেখা যাচ্ছে আপনি চাকরি মানে এটা করতেছেন কিন্তু নবম গ্রেড না অর্থাৎ দশম গ্রেডের নিচে, তখন যদি আপনি আর নিজেকে সেইভাবে চেষ্টার মধ্যে না রাখেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণটাই আপনার ব্যর্থতা। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি যদি আপনার যোগ্যতার পুরোপুরি ইউটিলাইজেশন না করেন এই ব্যর্থতা কিন্তু আপনি কোনোদিন ঢাকতে পারবেন না। বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে এটা বেশিরভাগ ক্ষেত্রে কাদের সাথে হয়? অফিস সহায়ক, অফিস সহকারী বা ধরেন বিভিন্ন ধরনের যে গ্রেড গুলো আছে যেগুলা ইন্টার পাস বা ধরেন আপনার সর্বোচ্চ যারা ডিগ্রি করেছেন তাদের পাস, এইসব পাশে যেসব চাকরিগুলো হয় না, এই চাকরিগুলোতে একবার ঢোকার পরে দেখা যাচ্ছে মানে বিতৃষ্ণা লেগে যায় যে পড়াশোনার প্রতি। এটা হতে দিয়েন না। বুঝছেন? বই সবসময় সাথে রাখবেন। যাই করেন না কেন, যেভাবেই করেন না কেন, টাকার পিছনে ছুটলেও অ্যাটলিস্ট আপনার লক্ষ্যের পিছনে সবার আগে ছুটবেন। বুঝছেন? এটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনারা মানে বেশি দূর যেতে পারবেন না লাইফে। ঠিক আছে? আর যেসব কথাগুলা যেগুলো বলা দরকার, মনে রাখবেন আপনার লাইফের লক্ষ্য যদি সত্যিকারের সরকারি চাকরি এবং নবম গ্রেডের চাকরি হয়, তাহলে সেই লক্ষ্যটা যেমন আপনি স্থির করেছেন, তেমনি স্থির করেন হচ্ছে কোন ধরনের চাকরি আপনার জন্য সুইটেবল। বুঝছেন? যদি আপনি কোনো চাকরিতে এখনো ঢুকে না থাকেন, ঠিক আছে? আর যদি ঢুকে থাকেন তাহলে এবার সিলেক্ট করেন যে আপনি যদি ঢুকছেন চাকরি পরিবেশ পরিস্থিতি দেখতেছেন তাহলে আপনি কোন সেক্টরে যাবেন। যদি আপনার জন্য বিসিএস সেক্টর ভালো হয় আপনি বিসিএস এর জন্য লেগে থাকেন। যদি অন্য কোনো সেক্টর ভালো হয় সেটার জন্য লেগে থাকেন, কিন্তু লেগে থাকেন। আর ওই যে একটু আগে যে কথাটা বললাম যে যারা এখনো মানে জয়েন করতে পারেন নাই বা ধরেন আপনার যারা চাকরির পিছনে ছুটতেছেন কিন্তু এখন লক্ষ্য স্থির করতে পারেন নাই, তাদের লক্ষ্যটা প্রথমে স্থির করা জরুরি। আর তারপরে হচ্ছে সেই মাফিক পড়াশোনা করা জরুরি। মনে রাখবেন আপনি যদি আপনার লক্ষ্য একদিন আগে ঠিক করতে পারেন, আপনার চাকরি অন্তত একদিন আগেই হবে বাকিদের থেকে। বুঝছেন? ছোট এই কথাগুলো বলতে আসছে আরকি। তো যেমন আমার ফ্যামিলিতে তো আপনারা জানেন যে আমার ভাই অফিস সহায়ক পদে চাকরি পেয়েছে। তো দেখা যাচ্ছে এই যে কয়দিন চাকরি করতেছে এই কয়দিনে পড়াশোনা মানে একেবারে ডাল ভাত হয়ে গেছে। অর্থাৎ পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা। বাধ্য হয়ে। বুঝছেন? কিন্তু এটা কিন্তু হওয়া উচিত ছিল না। তো এখানে কিছু সিদ্ধান্ত আমি আপনাদেরকে দিতে আসতেছি। যদি চাকরিটা আপনাদের নিজ জেলা বা উপজেলায় হয় এবং আপনি যদি মনে করেন যে না আমার জন্য এই চাকরি বাদ দিয়ে অন্য চাকরি পরবর্তীতে খুঁজবো পাবো কিনা তার কোনো ডাউট নাই, এরকম যদি নিজের প্রতি কোনো ফিলিংস আসে আল্লাহর নামে, তাহলে চেষ্টা করেন সেই চাকরিতে আপনি জয়েন করে সেখান থেকে যতটুকু পারেন কভার আপ করা। কিন্তু যদি আপনি মনে করে থাকেন আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, যদি আপনার নিজের প্রতি
আল্লাহর নামে ভরসা থাকে, তাহলে চেষ্টা করবেন এই ধরনের চাকরি হওয়ার পরে যদি সেটা অনেক দূরবর্তী কোথাও হয় তাহলে না যাওয়ার, ওটাতে না যেয়ে বরং আপনি আরো বেশি ফোকাসড হন। করলে তো ভালো নিজ জেলাতে বা কাছাকাছি যেখানে আপনি অ্যাফোর্ড করতে পারবেন সেই সব জায়গায় হলে তো করলেন, তা না হলে আপনি যাওয়ার দরকার নেই। তা না হলে ওইটা আপনি পড়াশোনার পিছনে ওই সময়টা ইনভেস্ট করেন, কাজে লাগবে ভাই, বুঝছেন? কারণ একবার চাকরি লাইফে জড়িয়ে গেলে জীবন অন্যরকম হয়ে যায়, বুঝছেন? আমার জন্য অনেক ভালো হয়েছে যে আমি আমার স্বপ্নের চাকরিটা পেয়েছি। কিন্তু এর আগে যখন আমি অন্য চাকরিতে ছিলাম, অন্যান্য যেসব জায়গায় আমি মানে ক্ষণস্থায়ী ভাবে চাকরি করেছি, আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমার মধ্যে অনেক তেজ ছিল, অনেক বেশি ধৈর্য ছিল, এই জন্য আমি আসতে পেরেছি। জীবনে চাকরি করতে যতটুকু এইটার দরকার, তার থেকে বেশি দরকার হচ্ছে আপনার মানসিক সবলতা। বুঝতে পেরেছেন? এটা বলতে বোঝাচ্ছি আপনার ব্রেইন, আপনি পড়াশোনার খরচ বা পড়াশোনার সিস্টেম, কিন্তু আপনার মানসিক যদি সবলভাবে আপনি না হন, তাহলে আপনি চাকরি বলেন বা যেটাই বলেন সেখানে টিকে থাকতে পারবেন না। আর যদি সেখানেই টিকে থাকতে না পারেন, তো পরবর্তীতে আর কোনো নতুন কোনো স্বপ্ন দেখা এটা ইম্পসিবল। বুঝছেন? এতটুকুই বলার জন্য আসলাম। আশা করি আপনাদের হয়তো কোনো কাজে লাগবে। ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।